ভারতের মেদিনীপুর জেলার মোহনপুর গ্রামের বিখ্যাত একটি রান্না, সেটা হলো রুই মাছের টক। কিভাবে রান্না করেছি একটু পরে দেখাবো। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। রুই মাছের টক রান্নার জন্য প্রথমেই একটু মিষ্টি কুমড়ো কেটে নেব। মিষ্টি কুমড়োটা যেমন রং তেমনি মিষ্টি, তাই এই কুমড়োটা দিয়েই ভাবছি রুই মাছের টক রান্না করব। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি ভারতের মেদিনীপুর জেলার মোহনপুর গ্রামের চমৎকার একটি রান্না নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এইটুকু মিষ্টি কুমড়ো হলে চলবে, আর লাগবে না। বাকিটা রেখে দেব। জায়গাটা পরিষ্কার করে নিয়ে এখানে পাটা বিছাবো। 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা নিলাম। সরিষাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। সরিষাগুলো কিছুক্ষণ আগে বাজার থেকে এনেছিলেন, তো একটু পরে ধুয়ে এগুলি রোদ্রে দেব যদি রোদ থাকে। সাথে নিলাম সাদা সরিষা 1 চা চামচ পরিমাণ, কয়েকটা কাঁচামরিচ, সাথে একটু লবণ। সব মিলিয়ে একসাথে মিহি করে বেটে নেব। আসলে কালো সরিষার ঝাঁঝই আলাদা। আমাদের ঘরে বেশিরভাগ সময় সাদা সরিষাই থাকে, কালো সরিষা থাকে না। তো আজ এই রান্নাটা করব বলে ওনাকে বলেছিলাম কালো সরিষা আনতে, তাই এনেছেন। ইউটিউবে সেদিন অতনুর রান্নাঘরে এই রান্নাটি দেখেছিলাম। সেদিন থেকে ভাবছি যে এই রান্নাটি আমি অবশ্যই করব। অতনু দাদাভাই বলেছিলেন যত বাঙালি আছে সবাইকে অনুরোধ করব একবার হলেও এই রান্নাটি করে খেয়ে দেখার জন্য। তখনই আমি চিন্তা করলাম নিশ্চয়ই এই রান্নাটা খুবই চমৎকার হয়, আমি অবশ্যই করব। ছোট সাইজের একটা কাঁচা আম নিয়েছি। আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। মেদিনীপুর জেলার মোহনপুর গ্রামে এই বিখ্যাত রান্নাটি ওনারা শুকনো আম দিয়েও করেন। যখন আমের সিজন থাকে না তখন শুকনো আম দিয়েও করেন, আর আমের সিজনে কাঁচা আম দিয়েও করেন। তো রান্নাটি দেখেছিলাম শুকনো আম দিয়ে করেছেন, তাই আমি ভাবলাম এখন তো কাঁচা আমের সিজন, তাই আমি কাঁচা আম দিয়ে করব। রান্নার জন্য মোটামুটি সব রেডি করে নিয়েছি, এখন রান্না বসাবো। রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আম, মিষ্টি কুমড়ো ধুয়ে নিলাম, মশলা বেটে নিয়েছি, আর কয়েকটা ডালের বড়ি নিয়েছি। মাছে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, একটু সরিষার তেল। ভালো করে মাখিয়ে নেব। নতুন একটা রান্না করব, আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে, ভাবতেই ভালো লাগছে, তাই মনোযোগ দিয়ে রান্নাটা করছি। সরিষার তেল দিলাম। তেল গরম হলে একটু লবণ দিয়েছি। প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। এই রান্নাতে ডালের বড়ি দিলে নাকি খুবই চমৎকার লাগে খেতে। এমনিতেই ডালের বড়ি আমার খুব পছন্দের একটা খাবার, আমার নয় আমাদের ঘরের সবার। বড়িগুলো এরকম করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। এবার লবণ, হলুদ, সরিষার তেল মাখানো রুই মাছের পিসগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে থাক, এই সুযোগে আমি কয়েকটা শুটকি কেটে জলে ভিজিয়ে রাখবো। এগুলি হলো পোয়া মাছের শুটকি। পোয়া মাছের শুটকির ঝাল রান্না করব। মাছের পিসগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই তেলেই ফোড়নে দেব 3টা শুকনো মরিচ আর সাদা সরিষা।
ফোড়নটা রেডি হলে প্রথমে দেব মিষ্টি কুমড়ো। অল্প কিছুক্ষণ মিষ্টি কুমড়োটা নেড়ে চেড়ে এরপরে দেব আম। আম আর মিষ্টি কুমড়ো ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কষানোতেই আমগুলো সিদ্ধ হয়ে গলে যাবে। আবারও ঢেকে দিয়েছিলাম, আমগুলো খুব সুন্দর মতো গলে গেছে। এখন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সরিষা বাটাতে লবণ দিয়েছিলাম। প্রয়োজনে পরে আর একটু দেওয়া যাবে। লবণ কম হলে পরে একটু দেওয়া যায়, কিন্তু বেশি হলে ওই তরকারিটা ভালো লাগে না। একটু গুড় দিয়ে সাথে সাথে পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে দিলাম। এখন দেব বাটা সরিষা, কাঁচামরিচ, সাথে একটু লবণও আছে। স্বাদ বুঝে পরে লাগলে আর একটু লবণ দেব। ওনারা এই রান্নাতে চিনি ব্যবহার করেছিলেন 1 চা চামচ পরিমাণ। আমি সেই পরিমাণে গুড় দিয়েছি, চিনিটা দিলাম না। ঝোলের রং দেখে মনে হচ্ছে আর একটু হলুদ দিলে ভালো লাগবে, আর একটু লবণও লাগবে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 2-3 মিনিট। নামানোর আগে ফালি করা 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে একটু কাঁচা সরিষার তেল দেব। রান্নাটা হয়ে গেছে, তবে আমার কাছে যে দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে খুবই চমৎকার হবে। আপনাদের কাছে এই রান্নাটা দেখে কেমন লাগছে, খেতে কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পার্থর জন্য একটু তরকারি উঠিয়ে নিচ্ছি। ও ডালের বড়ি খেতে খুব ভালোবাসে আমার মতোই। তরকারিটা ঢেলে নিলাম। দেখতে যে কত ভালো লাগছে। ভারতের মেদিনীপুর জেলার মোহনপুর গ্রামের বিখ্যাত সেই রান্না। পার্থ খেয়ে বলছে, মা রান্নাটা যে কি চমৎকার হয়েছে, এটা তো আর কোনোদিন রান্না করেন নাই। তখন আমি ওকে বললাম, বাবা এটা তো আমি ইউটিউবে দেখেছি, দেখেই রান্না করেছি। বলছি খুবই চমৎকার স্বাদের একটা রান্না। শুটকি রান্নার জন্য বড় সাইজের একটা রসুন উপর দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরে বেটে নেব। প্রথমে শুটকিগুলো একটু ছেঁচে নেব। পোয়া মাছের শুটকিগুলো আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আবারও কয়েকবার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখন একেবারে নরম হয়ে গেছে। এই শুটকি ভিজতে তেমন সময় লাগে না। ছেঁচে নিলাম। শুটকির ঝাল রান্না করব। এভাবে করে ছুরি শুটকির ঝাল রান্না করেছি কয়েকবার, খুবই চমৎকার হয়েছিল। তাই ভাবলাম আজ পোয়া মাছের শুটকিটাও ওভাবেই রান্না করব। রসুন আর পেঁয়াজ বেটে নেব। তবে আমি দেখেছি একটু কষ্ট হলেও বাটা মশলার রান্নার স্বাদই আলাদা। আর এভাবে আমার মতো পাটায় মশলা বাটা, এটা তো আর সবার দ্বারা হয় না। তো যারা পাটায় মশলা পিষতে পারেন না, তারা অবশ্যই মিক্সিতে মশলা পিষে করবেন। ওটাতেও তেমন সমস্যা নাই, তবে স্বাদের একটু সামান্য হেরফের হয়। শুটকি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে থেতো করা শুটকিগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে শুটকিগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নেব। পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে। শুটকির পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দেব। খুব সুন্দর মতো শুটকিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিলাম কেটে রাখা টমেটো। ছোট সাইজের 2টা টমেটো কেটে রেখেছিলাম।
এবার দেব বাটা রসুন আর পেঁয়াজ। এরপর দেব বাটা কাঁচামরিচ, হলুদ আর সামান্য একটু গুঁড়ো মরিচ। গুঁড়ো মরিচটা রঙের জন্য দেব। আর শুটকির তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তাই একটু ঝাল ঝাল করেই ঝালটা রান্না করব। এখন বলি, গতকালের ভিডিও দেখে ইন্ডিয়া থেকে আমার একজন প্রিয় মানুষ, ওনার নাম সুপ্রিয়া দম, তিনি লিখেছেন, মাসিমণি আপনি যে ননস্টিকের প্যানটা ব্যবহার করছেন এটাতে অলমোস্ট কোটিং উঠে গেছে, এটা এখন ব্যবহার না করাই ভালো। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই মা। আপনি আমার খুব হিতাকাঙ্ক্ষী এবং কাছের মানুষ, তার জন্যই এই কথাটা লিখেছেন। আমি খুবই খুশি হয়েছি। তবে আপনি এবং আপনারা যা দেখছেন, এই ননস্টিকের প্যানের তলার সাইডে সাদা সাদা যে একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন কোটিং উঠে গেছে। আসলে কিন্তু কোটিং উঠে নাই। আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, এটা সাদা যেটা দেখা যাচ্ছে দাগ, এটা হচ্ছে রান্নার দাগ। এই কড়াইটা অনেক বছর ব্যবহার করি নাই, অনেক আগে কিনেছিলাম, তখন কিছুদিন ব্যবহার করেছি। এরপরে প্রায় ৬-৭ বছরের মতো ব্যবহার হয় নাই, এমনিতেই পড়েছিল। একদিন এই কড়াইটাতে জলফাই সিদ্ধ করেছিলাম আচার তৈরি করার জন্য। সেই থেকে এই কড়াইয়ের ওই পর্যন্ত সাদা দাগ পড়ে আছে, তবে কোটিং উঠে নাই। ওই সাদা দাগটা দূর করার জন্য অনেক চেষ্টা করেছি, উঠছে না। পরে একদিন তারের জালি দিয়ে ঘষা দেওয়াতে তলার সাইডে সামান্য একটু কোটিং উঠে যাওয়াতে পরে ভাবলাম, না, এভাবে জালি দিয়ে ঘষলে কড়াইটাই তো নষ্ট হয়ে যাবে। তারপর থেকে আর জালি দিয়ে কোনোদিন ঘষি নাই, এমনিতেই নরম জালি দিয়ে ঘষে মেজে সবসময় পরিষ্কার করে রাখতাম। মোট কথা, এই ননস্টিকের কড়াইগুলোতে রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। যেদিন থেকে জেনেছি সেদিন থেকে এই কড়াইটার উপর তেমন খেয়াল করি নাই, রান্নাই বাদ দিয়েছি, পরে এটা উপরে উঠিয়ে রেখেছি। ২-৩ বছর আগে একদিন জলপাই সিদ্ধ করেছিলাম। ওই জলপাই সিদ্ধ করে কড়াইতে ওভাবে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর থেকে ওই একটা সাদা দাগ পড়ে আছে। এই দাগটা এখন আর উঠে না। ভেবেছিলাম এই কড়াইতে আর কোনোদিন রান্না করব না, কিন্তু নিরুপায় হয়ে এখন রান্না করতে হচ্ছে, কারণ গ্যাসের প্রচুর দাম। গ্যাসের চুলায় রান্না করলে তো সাধারণ কড়াইতে রান্না করি, কিন্তু ইন্ডাকশন ওভেনে ওইসব কড়াইতে রান্না চলে না। শুধু এই কড়াইটা গরম হয়, আর কোনো কড়াই ওই ইন্ডাকশন ওভেনে বসালে গরম হয় না, চুলাটা অফ হয়ে যায়। কয়েকদিন আগেও কলকাতা থেকে আমার একজন প্রিয় মানুষ এই কড়াইতে রান্না করছি দেখে তিনি লিখেছেন, আপনি এই কড়াইটা আজই বাদ দিয়ে দেন, এই কড়াইতে রান্না খেলে অনেক ক্ষতি হবে। তিনি ভেঙেও লিখে দিয়েছেন যে এইসব কড়াইতে রান্না করা খাবার খেলে ক্যান্সার হয়, এই ধরনের লিখেছেন। তখন আমি ভয়ে কড়াইতে কয়দিন রান্না করি নাই। পরে বড় একটা দোকানে গিয়ে মানে কোটিং ছাড়া ভারী কড়াই খুঁজেছিলাম, যেটা দিয়ে ইন্ডাকশন ওভেনে রান্না করা যায় ওই রকম, কিন্তু খুঁজে পেলাম না। পরে ভারী দেখে একটা স্টিলের কড়াই এনেছিলাম, তলা প্লেট, কিন্তু ওই কড়াইটা ইন্ডাকশন ওভেনে বসালে 500 তাপমাত্রায়ও রান্না করা যায় না, মাঝখানে পুড়ে পুড়ে যায়। কত চেষ্টা করেও ওখানে ভালোভাবে রান্না করতে পারি নাই। কয়েকদিন রান্না করেছিলাম, রান্নাও ভালো হয় নাই। এরপরে আবার গ্যাসের চুলায় রান্না করেছিলাম কয়েকদিন। পরে ভালোভাবে লক্ষ্য করে এই কড়াইটা দেখেছি, তখন দেখলাম যে সাদা যে লেয়ারটা দেখা যাচ্ছে ওইটার নিচে কালো কোটিংটাও আছে। কালো কোটিংটা একবারেই উঠে নাই। তার জন্য ভাবলাম যে না, এটাতে রান্না করা তেমন ক্ষতিকর হবে না মনে হয়। কোটিং তো এখনো আছে, কোটিং উঠে নাই। শুধু এক জায়গায় আমি যে তারের জালি দিয়ে ঘষা দিয়েছিলাম, ওই জায়গায় সামান্য একটু উঠেছিল, চুল পরিমাণ, ওই জায়গাটা উঠেছে, আর কোনো জায়গায় কোটিং উঠে নাই। তার জন্যই নিরুপায় হয়ে এখনো এই কড়াইটাতে রান্না করছি। তবে সহসায় ভারী একটা কড়াই নেব, কোনো ধরনের কোটিং ছাড়াই। তার জন্য ভালোভাবে খোঁজ নিয়ে বড় একটা দোকানে যেতে হবে, তারপর দেখে শুনে কিনবো। আপাতত এটাতেই রান্না করছি। আমি জানি আপনারা সবাই আমাদেরকে খুব ভালোবাসেন, তার জন্যই আমাদের ক্ষতি হোক বা আমরা কোনো ভুল কাজ করি, এটা আপনারা কখনোই চান না।
আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সম্মান করি। আমি সব সময় ভালো জিনিসটা গ্রহণ করার চেষ্টা করি। গতানুগতিক রান্না খাওয়া তো আছেই, তারই সাথে সাথে কোথাও কেউ ভালো রান্না করলে, ভালো কাজ করলে, ভালো কথা বললে ওগুলিও গ্রহণ করার চেষ্টা করি। একেই বলে কালবৈশাখী ঝড়। দিনের বেলায় ঘরে অন্ধকার, বিদ্যুৎও নাই। এতক্ষণ ঘরে বিদ্যুৎ ছিল না, অন্ধকার করে হাওয়া বইছিল। ভাবছিলাম অনেক জোরে বৃষ্টি হবে, না বৃষ্টি হয় নাই, হাওয়াতে মেঘগুলো উড়ে চলে গেছে। সামান্য একটু বৃষ্টি হয়েছিল, তবে আকাশে এখনো অনেক মেঘ। রান্নাবান্না হয়েছে সেই সকাল 10টার আগে। এরপরে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে আরও অনেক অনেক কাজ করেছি। তারপরেই এখন খাওয়া দাওয়া করতে আসলাম। এতক্ষণ পুরো ঘর অন্ধকার ছিল, এখন বিদ্যুৎ আসছে, ঘরটাও আলোকিত হয়েছে। তো খাওয়ার আগ মুহূর্তে একটু ভিনেগারের জল খাচ্ছি। 1 চা চামচ পরিমাণ আপেল সিডার ভিনেগার নিলাম, এরপরে নিলাম নর্মাল জল, তারপরে নিচ্ছি কুসুম গরম জল, সাথে নিয়েছি 1 চিমটি হিমালয়া পিঙ্ক সল্ট আর লেবুর রস। এখানে আদার রসও দেওয়া যেত, কিন্তু আদার রস নেওয়া এখন অনেক ঝামেলার কাজ, তাই যা আছে তাই দিয়ে খাচ্ছি। ওনার জন্য 1 গ্লাস তৈরি করছি। আদার রস তো দিলাম না। আমার নিজের তৈরি আপেল সিডার ভিনেগার উইথ মাদার। এত যে চমৎকার হয়েছে ভিনেগারটা। আপেলগুলো একটু লালচে টাইপের নিয়েছিলাম, যেন ভিনেগারের রংটা এরকম হয়। একেবারে মনের মতো ভিনেগার হয়েছে। অত বিজি ইয়ার ভিতরে আগে শুটকিনি দিতাম, দিদি গেলাম মনে করো না মামা শুটকিনি, মামা শুটকিনি খেলে ভালো হতো। দারুণ একটা তরকারি হয়েছে গো। দেখো না এই মই কিনলেন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকেই একেবারে প্রথম জীবনে খাচ্ছি মেদিনীপুরের এই বিখ্যাত রান্নাটা। খেয়ে বলবো রান্নাটা কেমন হয়েছে। তবে দেখতে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। মোটা চালের ভাত, আমাদের জমির ধানের চাউলের ভাত। 2 সিদ্ধ করেছিলাম এই চাউল, এই কারণে ভাত আরো মোটা হয়েছে। দারুণ একটা শুটকি। মা গো মা, কি চমৎকার হইল। ভেন্ডি দিছি, কয়েকটা ভেন্ডি আছিল, কষি কষি দিয়ে দিছি। কি চমৎকার। আগেও আমার মন চাইতো এরকম রান্না করে যদি মা বাবারে খাওয়াইতে পারতাম। এখন তো মা বাবা নাই, মন চায় এরকম রান্না করি, ভাই বোন সবাইকে খাওয়াই, যত প্রিয়জন আছে সবাইকে খাওয়াই। কুয়া মাছের শুটকি আছে না, রুমা যে পাঠাইছিল, এই কুয়া মাছের শুটকি দারুণ। মোট কথা কক্সবাজার থেকে যতদিন শুটকি পাঠাইছে রুমায়, সব সময় চমৎকার।
জন্মের পর থেকে ঘরের চাউলের ভাত খেয়ে আসছি, আমরা কিনা চাউলের ভাত বেশি খাই নেই। এই বাড়িতে আসি খাইছি, কিন্তু বাপের বাড়িতে কোনোদিন খাই নেই। এই কারণে যত মোটা চাউলের ভাত হোক, ঘরের ভাত হলে এটা খাইতে পারি, ভালো লাগে। আউশ মৌসুমে একটা ধান হইতো, নাম কি জানো? সিনাল ধান। তারপর আরেকটা আছে কি, কাজল, কাজল হাইনি না, কাজল হাইল তো হাইল দিনে, হাইলের দিনে মেয়ে ধান টান খাই নেই। এই সিনাল ধানের ভাত, আহারে কি চমৎকার, কি মিষ্টি মিষ্টি চাউলগুলো একটু লাল লাল টাইপের, ভাত রান্না করলে কি গ্রান, ভাতের মাটাও খাইতে দারুণ, মিষ্টি মিষ্টি লাগতো, কি চমৎকার লাগতো খাইতে। খেয়ে বলো কেমন হয়েছে, আমি কিছু বলবো না এখন। খুব চমৎকার, কি চমৎকার হয়েছে, এই স্বাদের কোনো তুলনাই নাই। এটা হচ্ছে ইন্ডিয়ার মেদিনীপুরের একটা বিখ্যাত রান্না। কুমড়ো দিয়েছেন? মিষ্টি কুমড়ো দিছি। ডালের বড়ি, মাগো কি চমৎকার। আজ তো মনে হয় পাতের ভাত সব শেষ হয়ে যাবে। শুধু ঝোল দিয়ে খাইতে তো দারুণ লাগে। আরো একটু ভাত নিতে হবে। মাছটা খাইতেও দারুণ লাগে। আমার পার্থ কইছে, মা গো তরকারিটা কি স্বাদ হলো। তবে এইভাবে রুই মাছ দিয়ে কখনো আমি টক রান্না করি না, আজকে প্রথম করলাম। ইউটিউবের কল্যাণে, ফেসবুক এবং ইউটিউবের কারণে আমরা বিভিন্ন জায়গার রান্নাবান্না দেখি, যেটা ভালো লাগে এটা আমরা সবাই করি। যেমন এটা ইন্ডিয়ার একটা বিখ্যাত জায়গা মেদিনীপুর, ওখানের গ্রামের একটা রান্না। এই রান্নাটা ওই দিন আমি টিভিতে দেখছিলাম, মানে অতনুর রান্নাঘরে। তো এই রান্নাটা দেখে আজকে ভাবলাম যে এটাই করি আজকে। অতনু দাদা সেদিন বলছিল একবার এভাবে রুই মাছের টক রান্না করে খেয়ে দেখবেন, যত বাঙালি আছে। এই কথা শুনে ভাবলাম যে অবশ্যই এটা খুবই চমৎকার একটি রান্না হবে, দেখি আজ রান্না করি, খুব ভালো লাগে। কাঁচা আম দিয়ে রুই মাছের টক এত চমৎকার হবে ভাবি নাই। তাই আপনাদেরকে অনুরোধ করব, একবার হলেও এই রান্নাটি করে খেয়ে দেখবেন। আমার মনে হয় জীবনেও এর স্বাদ ভুলবেন না। যারা সব সময় খেয়ে থাকেন তারা তো খেয়েছেন, যারা আমাদের মতো কোনোদিন এই ধরনের রান্না খান নাই, কাঁচা আম থাকতে থাকতে একবার এই রান্নাটি করে খেয়ে দেখবেন। তারপর কমেন্টস করে জানাবেন আসলে রান্নাটি খেতে কেমন লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে মাত্র থালা বাসনগুলো ধুতে লাগছিলাম, এমন সময় দেখি বিদ্যুৎ চলে গেল। আবারও অন্ধকার করে বৃষ্টি নামছে এবং ঝড়ো হাওয়া বইছে। পুরো ঘরটা যেন রাতের মতো অন্ধকার হয়ে গেল। কি জোরে হাওয়া বইছে দেখুন।
মেঘের অবস্থা দেখে বোঝা যাচ্ছে অনেক বৃষ্টি হবে। তবে এই কয়দিন যা গরম পড়ছিল তাতে মনে হয়েছিল এরকম একটা কালবৈশাখী ঝড় হবে। আসলেই আজকে সেই ঝড়টা হচ্ছে প্রচণ্ড গরমের মাঝে এক টুকরো প্রশান্তি। যেমন হাওয়া, তেমনি বৃষ্টি, তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশে খুব জোরে জোরে গর্জন হচ্ছে। ভিডিওটি এখানেই শেষ করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।